আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। এছাড়া পিসিবি ট্রাক সেল সহ চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চয়ই উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। তো এখন সরকার এটাকে উইপেন হিসেবে ওই দেশের সরকার এটা করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আমি আপনাকে একটু এসে দিতে পারি এই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি, যে আমরা মানতে বহুমুখী সোর্স ওপেন করে যাচ্ছি, চেষ্টা করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, মানে এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়। আমরা চাই জিনিসটার মধ্যে সহসাই জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না কথা, যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না। আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু না, আমাদের কোনো এই ধরনের ইয়া নাই। এখন ব্যক্তিগতভাবে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার উপর আসলে উন্মুক্ত আকাশ, এখন এটাতে কোনো হাত তো কারণ নাই, যে যাওকে খুশি ইয়ে করতে পারে। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওএমএস। আবার আমাদের খাদ্য উদ্যোগ মন্ত্রণালয়ের ওএমএস আছে। তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। সেটা তো ঘাটতি হবে না নিশ্চয়ই স্যার? আশা করছি আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই, আর কোনোটাতে এখন হাত দেয় নেই, কমানোর জন্য এখন হাত দেয় নেই। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আজ 6 ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস। গণ আন্দোলনের মুখে 1990 সালের এই দিনে পদত্যাগ করেন তৎকালীন স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এর মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ 9 বছরের স্বৈরশাসনের, মুক্তি পায় গণতন্ত্র। সামরিক আইন জারির মাধ্যমে 1982 সালের 24শে মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এইচ.এম. এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এরশাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেন ডক্টর শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ আরও অনেকেই।
ভোজ্য তেলের বাজার আবার অস্থির হয়েছে। কাঁচা বাজারগুলোতে সয়াবিন তেলের দেখা মিলছে একেবারেই কম। রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মেজবা হাসান। এই মুহূর্তে রাজধানীর হাতিরপুল কাঁচা বাজারে আছেন তিনি। মেজবা, বাজারগুলোতে ভোজ্য তেল সরবরাহের কি অবস্থা এটি জানাবেন, এবং আরেকটি বিষয়, আপনি তো বেশ কয়েকটি বাজার ঘুরেছেন, তো নিত্যপণ্যের দরদামের আপনি কোনো কম বেশি দেখছেন কিনা? কথা আপনার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি যে সয়াবিন তেলের যে বাজারে একটি সংকট তৈরি হয়েছে। একদিকে যে খোলা যে সয়াবিন তেল আছে সেটির কিন্তু দাম কয়েক গুণ গেল এক মাসে কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে। সেটি কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 85 টাকা, কিন্তু টিসিবির তথ্য বলছে এটি 162 থেকে 68 টাকা পর্যন্ত বিক্রির কথা, কিন্তু বাজারে কিন্তু আমরা উল্টো চিত্র আমরা পেয়েছি। এছাড়া গেল এক সপ্তাহের তুলনায় কিন্তু পাম অয়েল যে তেলটি সেটির কিন্তু 2 থেকে 3 টাকা কিন্তু দাম বেড়েছে। সেটিও কিন্তু 158 থেকে 60 টাকা টিসিবির তথ্য বলছে, কিন্তু সেটি বাজারে এসে কিন্তু 75 থেকে 80 টাকা পর্যন্ত আমরা দেখেছি বিক্রি হচ্ছে। সেই সাথে আরেকটু জানিয়ে বলছিলেন যে বাজার, আমি কয়েকটি বাজার ঘুরেছি, বাজার ভেদে যে দামের যে ব্যবধান, সেই সাথে টিসিবির যে মূল্য তালিকা দেওয়া হয়েছে বাজার ভেদে, সেই মূল্য তালিকা থেকেও কিন্তু কারওয়ান বাজার যে পাইকারি বাজার, সেখানে যে খুচরা মূল্য বিক্রি হচ্ছে, আমরা সবজির ক্ষেত্রে দেখেছি, আলু পেঁয়াজ রসুনের ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে 10 থেকে 15 টাকা কিন্তু টিসিবির মূল্য থেকে বাজার দর বিক্রি হচ্ছে। এছাড়া আমরা কারওয়ান বাজার, এরপর হাতিরপুল বাজারে আমি এখন অবস্থান করছি। এই বাজারে কিন্তু কারওয়ান বাজার থেকে 1 কিলোমিটার ব্যবধানে কিন্তু প্রত্যেকটি পণ্যের দাম 10 থেকে 15, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। মোহাম্মদপুর টাউন হল বাজারেও আমরা দেখেছি এখান থেকে আরো 20 থেকে 30 টাকা পর্যন্ত প্রতিটি সবজির দাম বেড়ে গিয়েছে। যদি সাধারণভাবে বলতে চাই যে সবজির দাম, বেগুন যেটি কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, এখানে এসে হাতিরপুল বাজারে সেটি এসে কিন্তু 80 টাকা পর্যন্ত ঠেকেছে, এবং টাউন হল বাজারে গিয়ে এটি কিন্তু 100 টাকা পর্যন্ত ঠেকেছে। এরকম প্রতিটি পণ্যের দাম কিন্তু বাজার ব্যবধানে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যদি গেল এক সপ্তাহের তুলনায় টিসিবির তথ্য মতে 1 সপ্তাহের মধ্যে 6টি পণ্যের দাম কিন্তু বেড়েছে। এর মধ্যে পাম অয়েল তেল থেকে শুরু করে ছোলা, রমজান মাস আসছে, ছোলার দামও কিন্তু 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এছাড়া ভোজ্য তেলের দাম তো বাড়তি আছেই, গেল এক মাসের কিন্তু সরকার কিন্তু সেই কর ছাড় দেওয়ার পরেও কিন্তু এর দাম কিন্তু বেড়েছে, দামের কিন্তু কমার, এবং যেটি সংকট তৈরি হয়েছে বাজারে আমরা দেখেছি যে খোলা তেলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, সেহেতু আমরা দেখেছি যে কিছু অভিযোগও পেয়েছি যে বোতলজাত যে তেলগুলো আছে এই তেলগুলো কিন্তু খোলা খুলে বিক্রেতারা বিক্রি করছেন, এবং সংকটের কথা বিক্রেতারা বলছেন, কিন্তু আমরা দোকান ঘুরে দেখেছি যে পর্যাপ্ত সরবরাহ কিন্তু রয়েছেন, কিন্তু বিক্রেতারা যেটি অস্বীকার করছেন। অনেক ক্ষেত্রে বলছেন যে স্টক শেষ হয়ে গেছে, একজন ক্রেতার কাছে কিন্তু দেওয়া হয়েছে, এরকম নানা রকম সংকটের অজুহাত তারা দিচ্ছেন। সব মিলিয়ে ক্রেতারা যেটি বলছিলেন যে আসলে বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি, এই ত্রুটিটা যদি সংশোধন করা যায়, সেটা আইনের যে পদক্ষেপ সেটি যদি নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রে এই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই ছিল কথা বাজার নিয়ে সবশেষ। রাজধানীর কাঁচা বাজারের খবর জানছিলাম। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছি এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 12 ডিগ্রি সেলসিয়াস। শীতে কাঁপছে নীলফামারী জেলাও। কনকনে শীতে জুবুথুবু সাধারণ মানুষ। ঘন কুয়াশায় দেখা মিলছে না সূর্যের, বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দুর্ঘটনা এড়াতে যানবাহনকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। শীতে বিপাকে পড়েছে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন বীজতলা ও ফসলের ক্ষেত। ঠান্ডায় কষ্ট পাচ্ছে বিভিন্ন গবাদি পশুও। দিনাজপুরে আজ তাপমাত্রা নেমে এসেছে 12 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে চারদিক। গরম কাপড়ের অভাবে খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষরা দুর্ভোগে। হাসপাতালে হঠাৎ বেড়েছে ঠান্ডাজনিত নানা রোগ। একই চিত্র রাজশাহী, রংপুর, নওগাঁ সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। সেখানকার গডফাদারদের বিরুদ্ধে এখনও কথা বলতে ভয় পায় স্থানীয়রা। খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরেই।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যায় শেখ পরিবার। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় আজিজুল হক। এটি হলো খুলনার আতঙ্ক সেই শেখ বাড়ি, যাকে বলা হতো খুলনার গণভবন। বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ বাড়ির দুর্নীতির কথা। লাল প্রাচীর ঘেরা খুলনা নগরের শেরবাংলা রোডের দোতলা বাড়িটি আনুষ্ঠানিক কোনো নাম নেই, কোনো নামফলকও, কিন্তু সবাই একে শেখ বাড়ি নামে চেনেন। সন্ত্রাসী এরশাদ শিকদারের বাড়ির মতোই সবাই এটিকে চেনেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তেজিত জনতা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো 5 ভাইয়ের বাড়ি এটি। শেখ ভাইরা সবাই ঢাকায় থাকলেও খুলনা গিয়ে থাকতেন এই পৈতৃক বাড়িতে। এই বাড়িটিকে ঘিরে হতো সব কার্যকলাপ। গত 16 বছর এই বাড়িটি হয়ে উঠেছিল খুলনা অঞ্চলের সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। মনোনয়ন, বাণিজ্য, চাকরি, নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু হতো এই বাড়ি ঘিরে। এখানে সারা রাত্রি তো মানে মোটরসাইকেলের জোয়ার থাকতো। ওনারা যদি আগলি করে রাত 12টা যে দিন মানে দিন কি রাত্রি মানে এগুলো মনে হচ্ছে। একটা সময় খুব দীর্ঘ সময় ধরে খুলনার বিশেষ করে রাজনীতি, ব্যবসা, ঠিকাদারি কাজ ইত্যাদির কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি। এবং খুলনার কোনো রকমের ঠিকাদারি কাজ বলি বা অন্য যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বলি, সেটার এক ধরনের বলা চলে যে অনুমতি সেখান থেকে নিতে হবে। শেখ বাড়ির 5 ভাই হলো শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল। বর্তমানে তারা সবাই আত্মগোপনে। শেখ সালাউদ্দিন জুয়েল গত 5 থেকে 6 বছরে তিনি একাই 90টি কার্গো দখল করেছেন, যার বাজার মূল্য 400 কোটি টাকা। এভাবেই সকলেই নানা কৌশলে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। শেখ হেলাল তার পরিবারের সদস্যদের তদবির এড়িয়ে যাওয়ার সাহস ছিল না কোনো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরও। বিশেষ করে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে শেখ হেলাল পরিবারের দাপট ছিল সবচেয়ে বেশি। ক্ষমতা থাকলেই তো কিছু ব্যবহার করছে। এই ক্ষমতা সিমেন্ট কোম্পানি তো সম্পূর্ণ প্রাইভেট শুনছি সিমেন্ট ফ্যাক্টরি সংসদে চুক্তি, তুমি আমার ভাড়া নাও না নাও, আমার মাসে 3টি টাকা দিতে হবে। শেখ বাড়ির সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত সহ অভিযুক্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয় রাজনৈতিক নেতাদের। খুলনার শেখ বাড়ি ছিল একটা মূর্তিমান আতঙ্ক, যে আপনি যে কোনো ডিপার্টমেন্টের টেন্ডার বলেন, ঠিকাদারি বলেন, যে কোনো কাজ শেখ বাড়িকে ভাগ না দিয়ে খুলনার কোনো ব্যবসায়ী রাজ পর্যন্ত কোনো ব্যবসা করতে পারে না। এইটাই হলো বাস্তবতা। গত 15 বছরের একটি স্বৈর শাসক মাফিয়া সরকার, যারা এখন পলাতক, তাদের পরিবারের একটা অংশ খুলনায় বসবাস করত, যারা জাতির পিতার ভাতিজা দাবিদার হয়ে খুলনা শহর না খুলনা বিভাগ সমস্ত নিয়ন্ত্রণের জায়গা ছিল শেরেবাংলা রোডের বাড়িতে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনা ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।